সুপ্রভাত। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। আপকামিং ডাব্লিউপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই যে সমস্ত ভ্যাকান্সি আসতে চলেছে, সেই সমস্ত ভ্যাকান্সির রিক্রুটমেন্ট প্রসেসে কি চেঞ্জেস হতে চলেছে বা সিলেবাস কেমন কি চেঞ্জেস হতে চলেছে সেই ব্যাপারে আলোচনা করতে চলেছি। তার আগে বলে দিই যে ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, সেই সঙ্গে হচ্ছে আপকামিং ডাব্লিউপি এসআই এর জন্য যারা পরীক্ষা প্রস্তুতির প্রিপারেশন নিতে যাওয়া 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে ডাব্লিউপি কনস্টেবলের যেটা হচ্ছে 12,000 ভ্যাকান্সি, সেটা যোগ্যতা মাধ্যমিক পাস লাগছে এবং বয়স সীমা 18 থেকে 30 হয়ে গেছে, যেটা ধরা হবে 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী ন্যূনতম বয়স যেটা সেটা হচ্ছে 18 হতে হবে, আর যেটা ইউআরদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স যেটা সেটা 30 হতে হবে, এবং অন্যান্য ক্যাটাগরিরা যেমন হচ্ছে ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এসসিরা 5 বছরের ছাড় পাবে। এবং পিএমটি পিইটির ব্যাপার যেটা সেটা আগের মতোই আছে। পিএমটি পিইটির ব্যাপারে কোনো রকমের পরিবর্তন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যেটা থাকে, মেল ক্যান্ডিডেট ন্যূনতম হাইট হতে হবে 167 সেমি এবং চেস্ট হতে হবে 78 সেমি, ফুল হতে হবে 5 সেমি, আর ন্যূনতম ওজন যেটা সেটা হচ্ছে 57 কেজি। আর রানের ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে 1600 মিটার 6.5 মিনিট, 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার কভার করতে হবে। এবার ব্যাপারটা বলি যে অনেকে বলবে যে দাদা আমার 166 আছে হবে কিনা, আবার অনেকে বলবে 167 আছে হবে কিনা। তো এই যে মেজারমেন্টের ব্যাপারটা কিছুটা তো ডিপেন্ড করে লাকের উপরে, বা যে জায়গাতে মেজারমেন্ট হচ্ছে সেখানের উপরে ডিপেন্ড করে। তাই মোটামুটি ভাবে যারা কমই আছো, মানে হয়তো 166 আছো, মানে এমনিতেই দেখা যাচ্ছে তাদের তো হওয়ার চান্স খুবই কম, তবুও একবার ট্রাই করে দেখতে হতে পারে। তবে এই ক্ষেত্রে এরকম কোনো কম্প্রোমাইজ হয় না যে একটু কমও যদি হয়, অ্যাকচুয়ালিও যদি কম হয়, যতক্ষণ না পর্যন্ত তোমার সেন্সারে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেজারমেন্ট হবে না। আর 78 সেমির ব্যাপার, চেস্টের ব্যাপারটা যেটা বলি সেটা হয়তো চেস্টের ব্যাপার অনেক জায়গাতে সেইভাবে সিরিয়াসলি দেখা হয় না, আবার অনেক জায়গায় কনস্টেবলের ক্ষেত্রে দেখা হয়। এই ব্যাপার নিয়ে তর্ক বিতর্কে যাবো না, এটা পুরোপুরি ডিপেন্ড করছে রিক্রুটমেন্ট জোনের উপরে। তবে ফুলফিল রাখার চেষ্টা করতে হবে। ওয়েটের ব্যাপার যেটা বলি, 57 কেজি ওয়েট, 57 কেজি ওয়েটের ক্ষেত্রে অনেক সময় 200 গ্রাম বা 250 গ্রাম পর্যন্ত হলে বলে যে খাবার খেয়ে আসতে বা জল খেয়ে আসতে, ঠিক আছে, আবার অনেক সময় এটা বাদও যেতে পারে। আর যেটা ওভার ওয়েটের ব্যাপার বা রেশিওর ব্যাপার, সেটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল এর আগে ছিল না, বা এখনো পর্যন্ত সেটা জানা যায়নি। যেটা থাকে সেটা হচ্ছে এসওআই এর পরীক্ষায় বা হচ্ছে জেল পুলিশের পরীক্ষাতে থাকে বা এক্সাইজের পরীক্ষাতেও থাকে। সেখানে রেশিও একটা চার্ট বেঁধে দেওয়া হয় যে এই হাইটের জন্য এই ওয়েট লাগবে, কিন্তু এখানে ন্যূনতম 57 কেজি, মানে ভালো করে বোঝে না, হয়তো কারো 147 সেমি হাইট আছে, তার ওয়েট হচ্ছে 57 কেজি হলো, তো হবে, কোনো অসুবিধা নেই। আবার দেখা গেল যে কারো হাইট হয়তো 173 সেমি, তার ওয়েটও দেখা যাচ্ছে যে 57 কেজি, তাও অসুবিধা নেই। অর্থাৎ এখানে ন্যূনতম হাইট হচ্ছে 167, আর যেটা ন্যূনতম ওয়েট লাগবে, ওজন লাগবে, সেটা হচ্ছে 57 কেজি। কোনো রেশিওর এখানে ব্যাপার নেই, ওভার ওয়েটেও কেউ বাদ যাবে না, ওভার ওয়েট এখানে নেই, দৌড়াতে পারলেই হবে। মহিলাদের ক্ষেত্রে দেখো যে 160 সেমি লাগছে হাইট, আর 49 কেজি লাগছে ওয়েট, আর 800 মিটার, কিন্তু এটা 4.5 মিনিট ছিল মনে হয়, সেটা 800 মিটার এখন 4 মিনিটে করে দেওয়া হচ্ছে, সেটা 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। এবং অন্যান্য গোর্খা গাড়োয়ালি যারা আছে তাদের ছাড় আছে, থার্ড জেন্ডারদের ছাড় আছে, সেগুলো আমি বললাম না। আর সব থেকে চাঞ্চল্যকর তথ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসে চেঞ্জ। অর্থাৎ মেনে যে পরীক্ষাটা হতো 85 মার্কসের, ঠিক আছে, সেটাই একটাই পরীক্ষা হয়েছে। প্রথমে রিটেন এক্সামিনেশন হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস 3টে প্রসেসে হচ্ছে। এক নম্বর হচ্ছে রিটেন এক্সামিনেশনের পরেই হচ্ছে পিএমটি পিইটি, তারপরে হচ্ছে ইন্টারভিউ 15 নম্বর। অর্থাৎ জিকে তে এর আগে পর্যন্ত, এর আগেবারের পরীক্ষাতে কি হয়েছিল, জিকে তে 25 ছিল, ম্যাথে 25 ছিল, রিজনিং এ 25 ছিল, আর ইংলিশে ছিল 15 নম্বর, ইংলিশে ছিল 10 নম্বর, এই হচ্ছে 85 মার্কস। এবং প্রিলিতে যেটা ছিল, প্রিলিতে জিকে ছিল 40 নম্বরের, ম্যাথ রিজনিং 30-30 করে ছিল, সেটা 1 ঘন্টা সময় ছিল। কিন্তু এখন প্রিলি পরীক্ষা বলে কিছুই হচ্ছে না, একটাই পরীক্ষা হচ্ছে 85 মার্কসের, 1 ঘন্টা সময় থাকবে, এবং যেটা নেগেটিভ মার্কিং সেটা 1/4 থাকবে, অর্থাৎ 4টে ভুলের জন্য 1 নম্বর করে বাদ যাবে। তাহলে প্রথমে রিটেন এক্সামিনেশনটা হয়ে যাচ্ছে, রিটেন এক্সামিনেশনটা হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, পিএমটি পিইটি হচ্ছে, তারপরে ইন্টারভিউ হবে, দিয়ে কি হবে, এই রিটেন এক্সামিনেশনের মার্কস আর ইন্টারভিউর মার্কস যোগ করে কি হবে, তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই রিটেন এক্সামিনেশন আর ইন্টারভিউ মার্কস অ্যাড করে মেরিট লিস্ট তৈরি হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা করলে সহজ হলো, ভালো হলো ক্যান্ডিডেটদের জন্য, নাকি খারাপ হলো? ঠিক আছে, তো অবশ্যই চাকরি পাওয়া কঠিন হলো। যদি না দুর্নীতি এড়ানো যায়, কোশ্চেন ফাঁস কোশ্চেন লিক যদি না এড়ানো যায়, তাহলে কিন্তু একটাই, যেহেতু প্রথমবারই পরীক্ষা হয়ে যাচ্ছে, ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়ে যাবে, যারা কোশ্চেন পেয়ে যাবে তারা কিন্তু প্রচুর নাম্বার পেয়ে যাবে। তো সেই কারণের জন্য প্রথমত একটা জিনিস আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে, যে যাতে এই জিনিসগুলোকে মানে বন্ধ করা যায়।
আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা হচ্ছে কত টার্গেট নিয়ে মাঠে নামবে, তাদের ক্ষেত্রে একটা বলে দিই যে এর আগেবার 8,600 ভ্যাকান্সি ছিল, সেখানে ফ্রিলি পরীক্ষায় মোটামুটি 70 থেকে 80,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছিল। তো ইউআর কাট অফ কত গেছিল? ইউআর কাট অফ গেছিল 41 পয়েন্ট সামথিং, মানে 41ই ধরে নিলাম। এবার ভ্যাকান্সি আছে 12,000, অর্থাৎ মোটামুটি 3,500 বেশি। তো আমরা এইভাবেও যদি দেখে নিই, ঠিক আছে, এইভাবেও যদি আমরা দেখি, তাহলে 12,000 ক্যান্ডিডেটের 10 গুণকে পাস করালে পরে হয় 10 বরং 1,20,000 ক্যান্ডিডেট, ঠিক আছে, 1.2 লাখ ক্যান্ডিডেট প্রিলি পরীক্ষায় পাস করবে। হয়তো দেখা গেল যে প্রিলি কাট অফটা কমই হলো, মানে প্রিলির ক্ষেত্রে কাট অফটা যেটা 41, হয়তো দিন দিন কম্পিটিশন বাড়ছে বলে হয়তো দেখা গেলো যে 45এই পাস করে গেল। কিন্তু আদৌ কি 45 কাট অফ তো হবে না। তার কারণটা হচ্ছে এটাই যে 45 কাট অফ পেয়ে প্রিলিটা মানে পরীক্ষাটায় পাস করলো, এবার হবে পিএফডি পিইটি, তাই তো, এবার হবে পিএমটি পিইটি। তাহলে বলো 1,20,000 ক্যান্ডিডেট থেকে কি হবে যে মাত্র 12,000 ক্যান্ডিডেট পাস করবে, মানে 1,08,000 ক্যান্ডিডেট পাস করবে। অর্থাৎ প্রথম 1 থেকে 20,000 ক্যান্ডিডেটের মধ্যে যারা যারা মার্কস পাবে সাধারণত তাদেরই চাকরি পাওয়ার সংখ্যাটা বেশি হবে। কেন? পরীক্ষাতে যারা 1 থেকে 20,000 ক্যান্ডিডেটের মধ্যে উপর থেকে মেরিট লিস্ট অনুযায়ী যারা মার্কস পাবে তাদেরই চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ এখন আর ওই দিন নেই যে হয়তো মাঠে ফেল করে যাবে বা ইয়ে পাবে, সেরকম না। এখন সবাই সিরিয়াস হয়ে গেছে, ঠিক আছে, ভালো ক্যান্ডিডেট, খারাপ ক্যান্ডিডেট, এমএসসি বিএসসি মানে যাই হোক না কেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সবাই একটা চাকরির জন্য, সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। তো সবাই খুব প্রো ক্যান্ডিডেট, আগে থেকে দৌড়াচ্ছে, সমস্ত কিছু ভেবে নিয়েছে। তো মাঠে কিন্তু এখন পাসের হার ভালোই হচ্ছে, যদিও 1600 মিটার একটু বেশ টাফ আছে। তবুও একটা জিনিস মনে রাখতে হবে যে ফাইনাল কাট অফ যেটা চলে যেতে পারে, ঠিক আছে, ফাইনাল কাট অফ যেটা চলে যেতে পারে, অর্থাৎ রিটেনে কারো মার্কস, একজন ইউআর ক্যাটাগরি হিসাবে রিটেনে কারো মার্কস যদি 50+ থাকে, ঠিক আছে, 50+ থাকে এবং ইন্টারভিউর ক্ষেত্রে যদি 10 বা 11 থাকে, ঠিক আছে, তবে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা ন্যূনতম বলছি, আরো বরং ম্যাক্সিমামও হতে পারে। সেটা কোশ্চেনের ডিফিকাল্টির উপরে মানে মানে নির্ভর করছে, যে কোশ্চেন হয়তো দেখা যেতে পারে যে এখন একটা পরীক্ষা বলা হয় যে কোশ্চেনের ডিফিকাল্টি সেটা আরো কঠিন করে দেওয়া হলো, ম্যাথ রিজনিং হয়তো লেন্দি করে দেওয়া হলো। তবে ন্যূনতম তোমাকে 60% বা হচ্ছে 65% এই মার্কসটা কিন্তু ওভারঅল নিয়ে রাখতে হবে, মানে রিটেন পরীক্ষা আর এইদিকে হচ্ছে ইন্টারভিউ মিলে। আর কিভাবে প্রস্তুতি নেবে? অবশ্যই অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নাও। যারা নিজেরা বুঝতে পারছে না কেমন ভাবে কি প্রস্তুতি নেবে, পরীক্ষা প্রস্তুতি যদি অনলাইন অফলাইন যে কোনো কোর্স যদি করতে যাও, 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, বা বহরমপুরে যে অফলাইন ব্রাঞ্চ আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু একটা জিনিসই বলবো যে সেটা হচ্ছে ম্যাথ রিজনিং ছাড়া চাকরি হবে না। ম্যাথ রিজনিং কে খুব ভালো করে ফোকাস করো। আর অন্য দিক থেকে আর একটা জিনিস বলতে গেলে, ইংলিশ আর জিকেটাকে মানে কোনোটাই নয় যে সবাইকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, একটা কারণের জন্যই, কারণ 1 ঘন্টা সময় থাকছে। এবার ম্যাথ রিজনিং গুলো যেভাবে লেন্দি দিচ্ছে তাতে সব ম্যাথ রিজনিং করতে গেলে সময় পাওয়া যাচ্ছে না। তাই ইংলিশ আর জিকেটাতে নাম্বার কিন্তু টাইম কম লাগবে, ইংলিশ জিকেতে টাইম কম লাগবে। সেই কারণের জন্য এইগুলো যত যত বেশি সম্ভব পারা, তাহলে এইখানে টাইমটা কমিয়ে নিতে হবে, ম্যাথ রিজনিং এ তাহলে টাইমটা বেশি দিতে পারবে। তো এই কারণে 4টি সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা গেলে কনস্টেবল। এবার আছে ডাব্লিউপি এসআই এর কথা বলি, ঠিক আছে। ডাব্লিউপি এসআই এর ক্ষেত্রেও কি একটাই পরীক্ষা হচ্ছে? ডাব্লিউপি এসআই এর ক্ষেত্রে কি একটাই পরীক্ষা হচ্ছে? এই ব্যাপারে বলি যে প্রিলি পরীক্ষা যেটা তোমাদের থাকতো, মানে প্রিলি পরীক্ষা যেটা থাকতো যে জিকে, ম্যাথ আর হচ্ছে রিজনিং, মানে জিকে তে 50টি প্রশ্ন 2 নম্বর করে 100 নম্বর, আর হচ্ছে ম্যাথ 25টি প্রশ্ন 2 নম্বর করে 50 নম্বর, আর রিজনিং এ 25টি প্রশ্ন 2 নম্বর করে 50 নম্বর। অর্থাৎ এই যে 100টা কোশ্চেন মানে 200 মার্কসের কত সময় থাকে? তোমাদের 1.5 ঘন্টা সময় থাকে, 90 মিনিট সময় থাকে। এই পরীক্ষাটা থাকছেই, কিন্তু মেন যে পরীক্ষাটা হবে ডেসক্রিপটিভ, সেখানে জিকে ম্যাথ রিজনিংটা আর থাকছে না, শুধুমাত্র কি থাকছে? ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে, মানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে। অর্থাৎ যারা বেঙ্গলি নেবে বা বেঙ্গলি, বা যাদের নেপালি আছে নেপালি, বা উর্দু আছে উর্দু, আমি বেঙ্গলিটা হিসেবেই বলছি, বেঙ্গলি আর হচ্ছে ইংলিশ। আর একটা জিনিস যেটা প্রিলির ক্ষেত্রে 200 মার্কসের পরীক্ষা হতো, মেনের ক্ষেত্রে 200 মার্কসের পরীক্ষা হতো, কিন্তু বেঙ্গলি ইংলিশে 50-50 করে আগে থাকতো। তো এই দুটোতে আমি গতকালকে ভিডিওতে বলে দিয়েছি যে এই দুটোতে মার্কস বাড়ার সম্ভাবনা বেশি আছে, অর্থাৎ বেঙ্গলি 100 প্লাস হচ্ছে ইংলিশে 100, 200 মার্কস। এবার এইটুকু এখনো সদুত্তর পাওয়া যায়নি, সেটা হচ্ছে প্রিলি যেদিনকে পরীক্ষা হচ্ছে সেদিনকেই মেন হয়ে যাবে কিনা।
যতদূর সম্ভব না হওয়ার চান্সই বেশি। তার কারণ এখানে প্রিলি পরীক্ষাটা আগে হলো, স্ক্রিনিং টেস্ট হয়ে গেল যারা যারা কোয়ালিফাই করলে, তারপরে হচ্ছে টিএমটি পিইটি হলো, তারপরে মেন পরীক্ষায় শুধুমাত্র এই বেঙ্গলি আর ইংলিশ পেপারটা থাকবে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি। তবে এইটুকু জেনে রাখো যে এখানে দুটো পরীক্ষাই থাকছে, এমসিকিউ প্যাটার্নও থাকছে, মেন পরীক্ষাও থাকছে। তবে মেনে যে ম্যাথটা যেগুলো করতে হতো বা জিকে ডেসক্রিপটিভ ছিল সেটা উঠে যাচ্ছে, কিন্তু ওই বেঙ্গলি ইংলিশে মার্কস বাড়ছে। আর মার্কস বাড়া মানে বুঝতে পারছো যে বেঙ্গলির ক্ষেত্রে আরো অনেক কিছু অ্যাড হবে বেঙ্গলি সাবজেক্টে। যেমন হতে পারে বেঙ্গলিতে সারাংশ লেখা, যেটা আগে ছিল না, বেঙ্গলিতে সারাংশ লেখা ঢুকবে। তারপরে হয়তো বাংলা ব্যাকরণ হবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আরো এক্সট্রা কিছু ঢুকবে। ইংলিশের ক্ষেত্রে আরো গ্রামার টামার বাড়বে, বা হয়তো ইংলিশে তোমার লেটার রাইটিং ঢুকতে পারে, এই সমস্ত জিনিস ঢুকতে পারে। তবে এই যে যতটুকু বলা হচ্ছে এইটুকু পুরোটা মানে সিলেবাস চেঞ্জ হিসেবে জানানো হয়েছে, এটা এখনো পর্যন্ত স্যাংশন হয়নি, এখনো পর্যন্ত অনুমোদন করা হয়নি। তবে যতদূর সম্ভব এই স্ট্রাকচারটাই বা এই প্রসেসটাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি চলে আসবে, আশা করা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে। ততদিন পর্যন্ত এইটুকু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো, যাই হয়ে যাক না কেন, জিকে ম্যাথ রিজনিং প্রিলির জন্য যেরকম থাকে থাকবে, কিন্তু বেঙ্গলি ইংলিশ যেটা ডেসক্রিপটিভ সেটা কিন্তু থাকবে। অর্থাৎ এই ডেসক্রিপটিভটা এসআইদের জন্য পিছু ছাড়ছে না। দেখো, যারা এসআই এর জন্য কোর্সের জন্য যারা কন্ট্যাক্ট করছো তাদের জন্য বলে রাখি যে ডাব্লিউবিপিএসআই এর নতুন কোর্স, নোটিফিকেশন পাবলিশ হওয়ার পরে স্টার্ট করব। আফটার নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন আসার পরে স্টার্ট করব, কারণ সিলেবাসটা আরো একবার ভালো করে সেখানে কনফার্ম হয়ে নেব, তারপরে স্টার্ট করব। যে যারা কন্ট্যাক্ট করতে চাও বা যারা হচ্ছে ডাব্লিউপিএসআই এর জন্য প্রিপারেশন করতে চাও, 7797427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদেরকে অবশ্যই পরবর্তীকালে ভিডিওতে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর যারা চাইছো 20 তারিখে যে ব্যাচ শুরু হয়েছে সেখানে জয়েন হয়ে যেতে, তাই চাইলে ওখানে জয়েন হয়ে যেতে পারো, নতুন ব্যাচে তোমাদেরকে শিফট করে দেওয়া হবে। কিন্তু ফেব্রুয়ারি 20 তারিখ থেকে নতুন একটা একটা ব্যাচ স্টার্ট হয়েছে, সেখানে অলরেডি ক্লাস চলছেই। সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল বা হচ্ছে কেপি কনস্টেবল যারা প্রিপারেশন করতে চাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আজকে থেকে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ব্যাচ শুরু হয়ে যাবে।